السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم. وقال رسول الله صلى الله عليه وسلم: تركتكم على المحجة البيضاء ليلها كنهارها. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: خالف اليهود. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিশেষ সিদ্ধান্ত, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের অনুমোদন, এই সিদ্ধান্তের অসারতা এবং এই সিদ্ধান্ত কি কারণে আমাদের এই দেশে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ ঝুঁকিপূর্ণ হইতে পারে না, এই বিষয়ে আমরা কথা বলছিলাম। তো এরই মধ্যে গত জুমায়ও আমরা এটা যেন না হয় এই জন্য সচেতনতা তৈরির জন্য আমরা কথাবার্তা বলতেছিলাম। তো এরই মধ্যে সিদ্ধান্ত গ্রহণ হয়ে সেটা স্বাক্ষরও হয়ে গেছে। তো এখন যদি আলাপ করতে হয় তাহলে সেই আলাপ হইতো এই সিদ্ধান্ত বাতিলের আলাপ, না হয় সেই আলাপ আমরা আগে করছিলাম, এখন হলো বাতিলের আলাপ। তো এই সিদ্ধান্ত বাতিল করা খুব জরুরি একটা ব্যাপার। এই ধরনের সিদ্ধান্ত বাংলাদেশে কেন হইতে পারে না, এর বহুবিধ কারণ, এবং এই সিদ্ধান্ত গ্রহণ যে এই অন্তর্বর্তীকালীন সরকার করেছে এটা জঘন্য সিদ্ধান্ত। বহু বিচারে এই সিদ্ধান্তটা বিপজ্জনক, অবৈধ সিদ্ধান্ত। বহু কারণের মধ্যে আমরা একটা কারণ উল্লেখ করছিলাম, সেটা হলো বাংলাদেশের যে কৃষ্টি কালচার, সাংস্কৃতিক, ধর্মীয় মূল্যবোধ, এগুলোর সাথে এই জাতিসংঘের
মানবাধিকার সংস্থার যে কথাবার্তা, সেই কথাবার্তাগুলো এক ধরনের না, দুই ধরনের বক্তব্য। বাংলাদেশের মানুষের ধর্মীয় মূল্যবোধ একটা শিক্ষা আমাদেরকে দেয়, আর জাতিসংঘ আমাদেরকে আরেক শিক্ষা দেয়। দুই ধরনের শিক্ষা এক জায়গায় সমস্যা তৈরি করে, এই ধরনের আমরা একটা কথা বলছিলাম। এছাড়াও এই সিদ্ধান্ত বহু কারণেই বাতিলযোগ্য। জাতিসংঘের মানবাধিকার অফিস বাংলাদেশে এই অনুমোদন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে, এই সিদ্ধান্তটা অনেক বিচারে মোটামুটি ওই বিগত সরকারের, যেমন আমরা অবৈধ সরকার, সরকার, জালেম সরকার ইত্যাদি বলি, এই ধরনের আচরণ, পেশিবাদী কার্যকলাপের বহু নমুনা এই সিদ্ধান্ত দেওয়া। একে তো এই যে সিদ্ধান্তটা বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের স্বাধীনতা, স্বকীয়তা, এটার সাথে সাংঘর্ষিক। যে কোনো একটা দেশের সংবিধান, স্বাভাবিক নিয়ম এটাই যে কোনো দেশের নিয়মাবলী, সংবিধানগুলো স্বয়ং সম্পন্ন হবে। এটা যদি স্বয়ং সম্পূর্ণ হয়, আমাদের দেশ যদি স্বয়ং সম্পূর্ণ দেশেই হয়, স্বয়ং সম্পূর্ণ বিধিবিধান, সংবিধান আমাদের থেকেই থাকে, তাহলে তো আমাদের সংবিধানে কিভাবে মানুষের অধিকার রক্ষা হবে, কি করলে মানুষের অধিকার হরণ হবে, এই জাতীয় বিষয়গুলো অবধারিতভাবেই আমাদের নিয়মাবলী থাকা উচিত, এবং অবশ্যই আছেও সেগুলো। এই কারণে আমাদের যেখানে নিজস্ব রীতিনীতি আছে, নিজস্ব আইন কানুন আমাদের আছে, সেই আইন কানুন থাকার পরে অন্য কোনো আইন কানুনকে এই দেশে আমদানি করা, অন্য নিয়ম এগুলোকে এই দেশে আসতে দেওয়া, সেটা আমাদের আইন কানুন এগুলির প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন। আমাদের আইন কানুন যেগুলো আছে সেগুলোকে অবমাননা করা হয় অন্য দেশের আইন কানুনকে এই দেশে আমদানি করার দ্বারা। এর দ্বারা এটা বোঝা যায় যে আমাদের আইন চলে না, আমাদের আইন দিয়ে হবে। আর পাশাপাশি আমাদের যে আইন, আমাদের আইনের মাধ্যমে আমরা আমাদের দেশ চালাইতে ব্যর্থ, এই ব্যর্থতারও প্রমাণ যদি অন্য কোনো সংস্কৃতি, অন্য কোনো আইনে দেশে আনে, সেটা অনুযায়ী কোন জায়গায় মানবাধিকার কি করলে লঙ্ঘিত হইল, কি করলে রক্ষা হইল, এই বয়ান যদি জাতিসংঘ আর আমেরিকার দেওয়া লাগে, তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশের আইন এবং সেই আইন অনুযায়ী বাংলাদেশ তার দেশ শাসন করতে ব্যর্থ, এটাই বলা। এছাড়াও পাশাপাশি কিছু আত্মমর্যাদার বিষয়ও, আপনি যে কোনো নিয়ম বা যে কোনো জিনিস, একটা বিষয় অন্য কাউকে আপনার ঘরে আইনা জায়গা দিবেন না, আচ্ছা তুমি আমার ঘরে বিচার বিশ্লেষণ করো, আমার ঘরে আমার প্রায় ঝামেলা হয়, এর কথা শুনে না, এর সাথে এর বলবনা হয় না, আচ্ছা তাইলে ওই সারাক্ষণ এই জয় ঝামেলা মিটানোর জন্য তৃতীয় আরেক পক্ষকে বললাম যে তুমি আমার ঘরে আইলো, তোমার কাজে এলো আপনার দরজাটা নিয়ে আইলো। তো এটা একটা আত্মসম্মান বোধের ব্যাপার। আত্মসম্মান যাদের আছে, আত্মসম্মান বোধ থাকলে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করা উচিত। অন্য কাউকে এখানে সালিশ মানা, অন্য কারো বিচার বিশ্লেষণ, তাদের আইন কারণ এগুলো দিয়া আমাদের দেশে কি মানবাধিকার হইল না গেল এই বিচার করতে যাওয়া, আমাদের যে মানবাধিকার, পাশাপাশি বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এগুলোও দেখি যে আমাদের দেশের যে মানবাধিকার সংস্থাগুলি আছে, আমাদের দেশের মানবতা নিয়ে যারা কথা বলে, এদেরকে যথেষ্ট মূল্যায়ন করা হয় না, এদের ফাইন্ডিং এর ব্যবস্থা করা হয় না, এদের মূল্যায়নের খবর নাই। বিদেশ থেকে এই জাতিসংঘ এবং তাদের মানবাধিকার সংস্থা এদেরকে আনা, এগুলি খুবই নিম্নমানের কাজ। আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ এগুলোকে আসলে মানতে পারে না। পাশাপাশি এখানে এই কথা আমরা বলছিলাম যে বহু বিধিবিধান এগুলির মধ্যে আছে যেগুলি ধর্মের সাথে সাংঘর্ষিক, সার্বভৌমত্বের সাথে সাংঘর্ষিক, এবং পাশাপাশি এগুলো এই ফেসিবাদ তৈরির বড় একটা মাধ্যম হইতে পারে। এটা কেন? প্রথমে তো ফেসিবাদ তৈরির এক মাধ্যম হয়েই গেছে। ফেসিবাদের একটা বড় আলামত হইল এটা যে জনগণের রায়ের কানে না নেওয়া, মানুষ কি বলে এটা না শোনা, যা আমার যা মন চাই সেটাই করবে।
এটা আমরা ওই ফেসিবাদী আমলে এটাই দেখে আসছি, সারা দেশের মানুষ একটা চাইতেছে, একটা জিনিসের বিরোধিতা করতেছে, যে কিন্তু এদের মন চাইছে এরা এটা করবে। তো এখানে এই ঘটনাটাই ঘটে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস এই দেশে খোলা হবে, এই আওয়াজটা যখন উঠছে, এই আওয়াজের পর থেকে যারাই এটা নিয়ে কথা বলছে এদের সবাই এটার বিরুদ্ধেই কথা বলছে। সারা দেশের জনগণের আচরণ এটার বিরুদ্ধেই ছিল, তাদের অবস্থা এটার বিরুদ্ধে ছিল, সর্বত্র এটার বিরুদ্ধেই আওয়াজ উঠছে। এবং আমাদের এই দেশে বিশেষভাবে ধর্মীয় অনুভূতি ইত্যাদিতে আঘাত আসলে তারা সবার আগে সচেতনতা যাদের মধ্যে তৈরি হয়, সবার আগে সাধারণত যারা প্রতিবাদ জানায় ধর্মপ্রাণ মানুষের মানের সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ, তারা এটার বিরুদ্ধে বহু বিবৃতি দিচ্ছে। গত শুক্রবারের আগের শুক্রবারে 15 দিন আগেই তারা বাইতুল মুকাররমে এটার বিরুদ্ধে তারা বিক্ষোভ সমাবেশও করছে। তো বাইতুল মুকাররমে এটার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ হেফাজতে ইসলাম করলো। হেফাজতে ইসলাম এটার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করার পরে অন্যান্য ধর্মীয় সংগঠন যারা আছে সেই সংগঠনগুলোরও এটার বিরুদ্ধে তারা সোচ্চার হইতে, কেউ মাঠে ময়দানে, কেউ বয়ান বিবৃতি ইত্যাদির মাধ্যমে বহু ইসলামী দলের ছাত্র সংগঠন করি মাঠে ময়দানে তারা এটার বিরুদ্ধে বিক্ষোভ করছে। এবং আপনারা হয়তো খেয়ালও করছেন বিভিন্ন সময়েতে, এমনকি ওই একদিন রাতের বেলা এবং রাতের বেলা ঝটিকা মিছিল ইত্যাদি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘোষণা হয়েছে। পরের দিন রাজু ভাস্কর্যের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থী যারা, তাদের পক্ষ থেকেও এটার বিরুদ্ধে এই অফিস খুলতে দেওয়া যায় না, এই মর্মে তারাও বিক্ষোভ সমাবেশ করছে। তার মানে সব ধরনের মানুষ, সর্বসাধারণ এটার বিরুদ্ধে ছিল। তো এত বিরুদ্ধাচরণ দেখার পরে এই তত্ত্বাবধায়ক সরকারের তো এই দেশের জনগণ যখন এই মানবাধিকার সংস্থা এটার বিরুদ্ধে এরা কথা বলল, সারা দেশের মানুষ যখন এটার বিরুদ্ধে বয়ান বিবৃতি মাঠে ময়দানে ছাপায়া করলো, হেফাজতে ইসলাম বাংলাদেশ যখন এটার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করলো, তখন এই অন্তর্বর্তীকালীন সরকার এদের কিছু মাথায় ঢুকছে যে মানুষ মনে হয় চাইতে না, মানুষে একটা বুঝ দেয়। তো মানুষজনকে বুঝ দিতে হইলে যারা এটার বিরুদ্ধে সবচেয়ে বড় আওয়াজ তুলে, সবচেয়ে বড় আতঙ্ক যেটা, এই সবচেয়ে বড় এই জাতিসংঘের বিরুদ্ধে, জাতিসংঘের এই মানবাধিকার অফিস খোলার বিরুদ্ধে সবচেয়ে বড় হুমকি তাদেরকে মনে করত এই হেফাজতে ইসলামের নেতাদেরকে, কিছু নেতারে কয়েকজন উপদেষ্টা, 3 জন উপদেষ্টা, হেফাজতে ইসলামেরও 3 জন, আল্লামা হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেব, আল্লামা মামুনুল হক সাহেব, আর খতিবে বাংলার মাওলানা জুনাইদ আল হাবিব সাহেব। ওনাদেরকে 3 জন উপদেষ্টার পক্ষ থেকে ডাকা হয়েছে। ডাকা হয়ে একটু বুঝবার দিচ্ছে যে আপনারা তো ভয় পেয়েছেন, এরকম আসলে কিছু হবে না। তো ওনারা বললো যে এরকম কিছু হবে না, আপনারা নজির দেখান যে কোনো দেশে এই পর্যন্ত যেসব দেশে এই অফিস খুলছে, এইসব দেশে কিচ্ছু হয়েছে না, নিরাপদ আছে, এমন তো কোনো দেশে নেই। যত সব দেশে এটা খুলছে, সব দেশে এটা খাইয়া দিচ্ছে। হবে না এই ওয়াজ করে চলার নাই, এটা হইতেছে, আমরা দেখতেছি এটা সমস্যা হইতেছে। এই দেশের জাতিসংঘের নাম ধরে আস্তে আস্তে বিদেশি শক্তি এটার উপর, আমেরিকার আগ্রাসন এটার উপরে আসছে, এই দেশের উপরে হস্তক্ষেপ আসছে, যেই দেশে এটাকে সেই দেশে এটা হয়েছে। তো এইভাবে ওনাদেরকে বুঝটুজ দেওয়ার পরে ওনারা যখন বুঝ মানলেন না, বললেন আচ্ছা ঠিক আছে, আপনারা আরো বৃহত্তর পরিসরে এটা নিয়ে আলোচনা করেন। আপনারা 3 জনের সাথে তো বসছি, আপনারা বৃহত্তর পরিসরে এটা নিয়ে আপনারা সবাই দেখেন। আমরা যে বললাম যে আসলে এই দেশে কিছু হবে না, এই বিষয়টা নিয়ে আপনারা ভাবেন। তো ভাবার জন্য এই হেফাজতে ইসলামের এই 3 জন, পরবর্তীতে অন্যান্য আলেম যারা হেফাজতে ইসলামের ভিতরের ও বাহিরের সবার সাথেই, বিশেষভাবে হেফাজতে ইসলামের সকল আলেমদের আস্থাভাজন ব্যক্তিত্ব বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক সাহেবের সাথে এবং
জনপ্রিয় ইসলামী স্কলার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শাহেখ আহমদুল্লাহ সাহেব, ওনারা সহ বড় বড় পরিসরে বৈঠক হয়েছে। বৈঠক হয়ে ওনাদের সাফ জানাই দিচ্ছেন যে এটা দেশের জন্য, ধর্মের জন্য, মানুষের জন্য হুমকি, এইটা আপনারা ভাবতেন, এই দেশে এটা এইসব আমদানি করেন না। তো ওনাদের এই বিবৃতির পরেও এইসব বিবৃতি জনগণের এত সব বিক্ষোভ এগুলিতে বৃদ্ধাঙ্গুলি দেখায়া এরা এটার অনুমোদন দিয়ে দিচ্ছে। তো এই যে এই প্রক্রিয়া এটার অনুমোদন দিল, তাদের সাথে এটার সমস্যা, জনগণের সাথে জনগণের আপত্তি, হেফাজতে ইসলামের আপত্তি, বিভিন্ন ইসলামী সংগঠনগুলোর আপত্তি, এত আপত্তিকে এরা পাত্তা না দিয়া এই যে এটার এই অনুমোদনটা দিল। তো জনগণের রায়কে উপেক্ষা করিয়া শুধু উপদেষ্টা পরিষদের বৈঠকে নিজেরা এটার অনুমোদন দেওয়া, এটাই তো বেশিবাদের একটা ধাপ। মানুষের কথার মূল্যায়ন না করিয়া যাচ্ছে তাই শাসন যাকে বলে, এটার একটা অনন্য নজিরই হলো এই অনুমোদনটাই হলো এটা বলি যে এরা নিজেরাই বেশিবাদী আচরণ শুরু করছে। এবং এই অনুমোদনের পরে এরা কতটা আচরণের পাশাপাশি কতটা হিংসাত্মক মনোভাব, এগুলো থাকলে আপনারা দেখবেন যে যারা এটার বিরোধিতা করতেছে, ওই মাঝখানে কয়েকদিন আগে বেশ চাপে করছে এই সরকার, এই উত্তরায় অগ্নিকাণ্ড পরবর্তী সময়ে দেশব্যাপী এদের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়ে গেছিল। বিভিন্ন কলেজ ভার্সিটি এগুলি ছাত্ররা যখন মাঠে নামছে, তখন হাসিনারে যেভাবে সরাইছিল এরকম একটা ভাব চলে আসছিল। এই ভাব মিটানোর জন্য, এই চাপ সামলানোর জন্য বিভিন্ন সময় মাঝে মাঝে এই চাপে বললে রাজনৈতিক দলের একটা এই নেকি ঐক্য, আমরা সবাই এক আছি, এটা দেখানোর চেষ্টা করে। তো আপনারা অন্যান্য সময়ের ডাক দেখলে আপনারা খেয়াল করবেন যে বিভিন্ন রাজনৈতিক দলরে রাখছে, বড় বড় রাজনৈতিক দলরে রাখছে, রাজনৈতিক দলের পাশাপাশি ইসলামী যে ইসলামী রাজনীতি করে এই ধরনের দলগুলো ডাকা হয়েছে। রাজনীতি করে না, রাজনীতি নামে রাখছে, তারপরেও রাজনীতি না করা সত্ত্বেও হেফাজতের নেতাদেরও রাখছে। তো এইবার এরা জিত মিটাই গেছে। ওই মাইলস্টোন কলেজের এই বিমান দুর্ঘটনা পরবর্তী চাপ সামলানোর সময় রাজনৈতিক দরকারে রাখছে, যাই লোকগুলি এই জাতিসংঘের মানবাধিকার সংস্থার বিরোধিতা করছে, এরা কাউরে রাখছে না। এরা এখন ডাকাও বন্ধ করে দিচ্ছে, হেফাজতের কাউরেও ডাকা হয় নাই। এরপরে এই বলার মতো এটার বিরোধিতা তারা করছে জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, মামুনুল হক সাহেবের দলেরা। তো হেফাজতে ইসলামের লোক, বিশেষ করে সাদিকুর রহমান সাহেব, মামুনুল হক সাহেব, এরা যে কোনোটাকেই সবার আগে এদেরকে ডাকা হইতো। কিন্তু এই বিরোধিতার কারণে, এই বিরোধিতার পর থেকে জুনাইদ আল হাবিব সাহেব, সাদিকুর রহমান সাহেব, মামুনুল হক সাহেবের মতো ব্যক্তিবর্গ, তাদেরকে সর্বাগ্রে ডাকা হইতো। এদের সাথে সম্পর্ক বন্ধ হয়ে যেত। এদেরকে বিপদে পড়লে যে তাদেরকে নিয়ে বৈঠক করতো, সেই বৈঠকেও এখন ওনারা উপেক্ষিত। এদের কাছে মূল্যায়ন পাওয়া নিয়ে কোনো আলাদা কোনো আগ্রহ নাই যে মূল্যায়ন পাওয়া যাবে। ওদের আচরণ যেটা, সেই আচরণটা শুধু আমরা বুঝতে পেরেছি যে যারা যেই সংগঠনগুলো বিশেষভাবে মানবাধিকার সংস্থার বিরোধিতা করত, এই রাজনৈতিক দলগুলোর বৈঠকের নামে যে বৈঠক, সেগুলো থেকেও এদেরকে বাদ দিয়ে দেওয়ার নীল নকশা শুরু হয়েছে। এরপরে এই যে জাতিসংঘের মানবাধিকার অফিস, এই অফিসের কার্যক্রম কতটা ধর্ম বিদ্বেষী, ধর্মের সাথে কি পরিমাণ সাংঘর্ষিক, এটার কিছু নজরানা আপনারা এই দু একটা তথ্য থেকে জানতে পারবেন। এই জাতিসংঘের অফিসের মধ্যে যে প্রধান যে অফিসের মূল যে ব্যক্তি, এই ব্যক্তি নিজে একজন সমকামী। এই লোকটারে আনা হইব এই অফিস পরিচালনার জন্য, এই লোক সমকামী। তো এই লোক সমকামী, এই যে অফিসটা, এই অফিস তো সমকামিতা, নারীবাদী, মুসলিম পারিবারিক আইনকে উৎখাত করা, এইসব কার্যক্রম সারা বিশ্বে এরা পরিচালনা করে আসে। তো এই দেশে তো এগুলো করবে, এটা অনুমিত জানাই আছে। এখন আপনাদেরকে আমরা অন্যান্য সময় বিভিন্ন কথাবার্তা বলি
যে মুসলমানদের যে কোরআনী আইন সেই কোরআনী শাসন মানতে হবে, নারী পুরুষের সমান অধিকার, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। বহু যৌক্তিক কারণে ইসলাম পুরুষকে যেই পরিমাণ সম্পদ দিতে, নারীকে তার অর্ধেক দিতে, এই কথাগুলি বললে আপনারা বুঝেন যে আমরা ধর্মীয় কথা বলি। আমরা যখন বলি যে সমকামিতা জঘন্যতম অপরাধ, এটা রুচি বিকৃতি, এর মাধ্যমে ধর্ম এবং ইসলামকে অবমাননা করা হয়, ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক, রাষ্ট্রীয় আইনে বাংলাদেশের আইনেও এগুলো নিষিদ্ধ, এই কথাবার্তা যখন বলি তখন আপনারা আমাদেরকে বলেন যে ঠিক আছে, ভালো বুঝুন, কোরআনের কথা বলে, ধর্মের কথা বলে। কিন্তু এই জাতিসংঘের অফিস আসার পরে এই অফিসের যদি কার্যক্রম, এরা যদি আপনাদেরকে মানবাধিকার শিখায়, এরা আপনাদেরকে মানবাধিকার শিখাবে যে যদি কেউ সমকামিতা করতে চায়, আমরা বিরোধিতা করলে এই অফিস থেকে বলবো যে এটা তো ব্যক্তি স্বাধীনতা, মানুষের অধিকার, এটা যে যেমনি চায় চলবো। এখন মানুষের এই অধিকার হইল, তখন এই সমকামিতারে মানুষের অধিকার আখ্যা দেওয়া হইব, আর মানুষের অধিকার আমরা হরণ করতেছি এটা বইলা এতদিন আমাদেরকে এইসব বলার কারণে আপনারা প্রশংসা করতেন, এখন এদের শিখানো সব অনুযায়ী বিবিধ করে আমাদেরকে বলবেন উগ্রবাদ, যে এরা উগ্রবাদ শিখায়, মানুষের অধিকার এরা হরণ করতে চায়, মানুষের যেটা মনে চায় এটা করতে পারবে না, এটা বলে উগ্রতা সমাজে ছড়ায়। সমকামিতা এবং এই অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর বিরুদ্ধে বললে তাদেরকে আপনারা ধর্মীয় বয়ান দিতেছে, ভালো কথা বলতেছে বলা হইত, তো এই সংস্থা এসে আপনাদেরকে শিখাইব যে এইগুলি যদি বলে তারা, এরা আসলে ধর্মীয় কথা বলে না, এরা উগ্রবাদিতা হয়। তো এইসব শিক্ষা দেওয়ার জন্য এই যে অফিসগুলো হইতেছে, এই অফিসগুলার শুরুর স্টার্টিংটাই হইতেছে এমন ভাবে যারে আনতেছে এই লোক তো সমকামী, এই লোক বাংলাদেশে আসার জন্য আগে থেকেই সে আবেদন জানায় রাখছে যে আমি তো নিজেও সমকামী, তো সমকামী হইতে হইলে তো সমকামীর জন্য আমার যে সাথী, এও আরেকজন সাথী লাগে, হেও আমার মতোই, তা আমার মতো যে সাথী হে আর আমি, আমরা তো এক লিঙ্গের হওয়ার পরেও একসাথে সংসার করি, আমরা এখানে একসাথেই আসবো। তো এই দুইজনই একসাথে আসবে, এই আবেদন জানায় তারপরে আসতে। এই হলো এরা এটা কি করবে আসার আগে থেকে এটা অনুধাবন করার মতো একটা তথ্য, যেটা এটা না হলেও আমরা আগে থেকেই জানি সারা দেশে বিশ্বে কি হয়ে আসতে। এবং এই পাশাপাশি বেশিরভাগ তৈরির যে একটা কারখানা, এই মানবাধিকার অফিসটা, এটা আরেকটা নজির আপনাদেরকে দিই। এই মানবাধিকার সংস্কার অফিস এটা বিশ্বের বিভিন্ন দেশে আছে। বিভিন্ন দেশ মানে সর্বোচ্চ 16-17টা দেশে হবে। এশিয়ার আমাদের বাংলাদেশের আশপাশে কোনো জায়গায় নাই, নাই না, শুধু আসতে চাইছিল, সবাই বলছে যে না এটা তো ক্ষতিকারক, ভয়ানক জিনিস, এটা দেওয়া যাবে না, সবাই রিজেক্ট করছে। এই রিজেক্ট করা জিনিসে আমাদের ইউনুস সাহেব উনি আমদানি করতেছে। এই যে সিরিয়াতেও এটা আছে, তো সিরিয়াতে এই অফিস আছে, সিরিয়াতে যে অফিস আছে, এই অফিস থেকে সিরিয়ায় যে কাজটা করা হয়েছে সেটা হলো বিগত সিরিয়ার ফ্যাসিস্ট সরকার বাশার আল আসাদ। এই বাশার আল আসাদ আমাদের মোটামুটি বিগত শেখ হাসিনা সরকারের মতোই বহু বছর যাবৎ মানুষের উপরে নির্যাতন করছে। প্রায় এই 50 বছর যাবৎ এই বাশার আল আসাদ আর তার বাবা আসাদ দুজনে মিলে 50 বছর যাবৎ শাসন করছে, মানুষের উপরে বহু নির্যাতন করছে। আর এদের দেশে জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যালয় আছে, জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যালয় থেকে এই বাশার আল আসাদের কাছে তথ্য সরবরাহ করা হইতো, কোন কোন মানুষজন তার জন্য হুমকি, কারা কারা তার বিরুদ্ধে আন্দোলন করে, ফ্যাসিবাদী আন্দোলনের যারা আন্দোলনরত, এদের বিরুদ্ধে তথ্য সরবরাহের কাজ এই জাতিসংঘের মানবাধিকার অফিস থেকে করা হইতো। এর মানে এটা সামনের দিনে বেশিরভাগ তৈরির জন্য আমাদের দেশের একটা অসম সংকেত, যে আবার যদি এই দেশে কোনো বেশিরভাগ কায়েম হয়, তো বেশিরভাগ কায়েমের জন্য তো বিগত সরকারের সময় হাসিনার একা মোকাবেলা করা লাগছে। সামনে যদি এটা এরকম কিছু হয়, তাহলে সামনের বেশিরভাগীদের একা মোকাবেলা করা লাগবে না, এদেরকে সাহায্য করার জন্য এই অফিস থেকে তথ্য সরবরাহ করা হয়। এই অফিসে মানুষজন বিশ্বাস করে, সরকারকে অনেকে বিশ্বাসও করে না, এই কারণে হয়তো অনেক কিছু গোপন করে। এই ফিলিস্তিনে আমরা দেখছি যে ইহুদিদেরকে ইসরায়েলে মানুষজন বিশ্বাস করতো না, তো এই
জাতিসংঘের মানবাধিকার অফিস, এটা যে মনে করতে যায়, এটা মনে হয় একটু আস্থার জায়গা, এদের কাছে আমরা গেলে হয়তো কিছুটা বিচার পাইতে পারি। ইসরায়েলের এই অকথ্য নির্যাতনের কারণে যখন এই জাতিসংঘের দ্বারস্থ হইল ফিলিস্তিনের লোকজন, তো ফিলিস্তিনের লোকজনের বড় বড় মাথা কারা এই আন্দোলনের নেতৃত্ব দিতেছিল, এদের তথ্য নিয়ে এই জাতিসংঘের অফিস আবার এই ইসরায়েলের কাছে পাচার করে। এই কাজটা বিভিন্ন দেশে জাতিসংঘের এই অফিস থেকে হয়ে আসতেছে। জাতিসংঘের অফিসের সাথে সংশ্লিষ্ট একজনই ব্রিটিশ গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে, চীনের মধ্যে চীনের লোকদের চীনের সরকারের কাছে আদরের পাত্র হওয়ার জন্য, চীনের সরকারের কাছে যাওয়ার জন্য চীনের সরকারের বিরুদ্ধে কারা কারা কথা বলে এদের তথ্য এদের ডাটা সংগ্রহ করে এই জাতিসংঘের মানবাধিকার সংস্থা এরা চীনের সরকারের কাছে দিবে। এই হলো এদের বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এদের আমলনামা। এই আমলনামা এরা কইরা সারা বিভিন্ন দেশ অস্থিতিশীল করে আসতেছে। এই অস্থিতিশীল পরিবেশ এটা এই বাংলাদেশে করার জন্য, এই বাংলাদেশে এটা আমদানি করার জন্য যে উপদেষ্টা অপতৎপরতা শুরু হয়েছে, এটার বিরুদ্ধে আমাদের সবার উৎসাহ হওয়া লাগবে। সবাই এটা বোঝা লাগবে যে এটা আমাদের জন্য ক্ষতিকর। এটা ক্ষতিকর বোঝার জন্য চমৎকার আরেকটা উপায় আছে, সেটা হলো এই পর্যন্ত ধর্মপ্রাণ মুসলমানদের, ধর্মপ্রাণ মানুষের সাথে ধর্মীয় মূল্যবোধের কথা বলেন এই ধরনের মানুষজনের বিরুদ্ধে আজীবন যারা শত্রু হিসাবে কাজ করছিল, শেখ হাসিনার আমলেও তার সাথে যেই বাম সংগঠনগুলি ছিল, নারীবাদী সংস্থা যারা সময়ে সময়ে নারীর অধিকার বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে, এবং বিভিন্ন সময়ে যারা ইসলামের মূল্যবোধের বিরুদ্ধে যেই সংগঠনগুলো, হিন্দুত্ববাদী সংগঠন, নারীবাদী সংগঠন, বাম সংগঠন, এরা যারা সবসময় ধর্মের বিরুদ্ধে অবস্থান নেয়, এই সংগঠনগুলি বাংলাদেশে যখন জাতিসংঘের মানবাধিকার অফিসের কার্যালয়ের আলাপ আসছে, তখন এরা এই আলাপে স্বাগত জানাইছে। মানে ডক্টর ইউনূসের এই জাতিসংঘে আমদানি করা এই আমদানিরে শুভেচ্ছা জানাইছে বাম সংগঠনগুলো, এই আমদানিরে শুভেচ্ছা জানাইছে এই সিপিবি, বাম দলগুলো, হিন্দুত্ববাদী সংগঠনগুলো, নারীবাদীরা। তাইলে এই আলিল মারিলা রাসআল সাল্লান কারিনিহি, তার আশপাশে কে সমর্থকরা কোন পার্টি, কারা কারা এটার পক্ষে আছে, এইসব পক্ষ শক্তিকে দেখলেও বোঝা নেওয়া যায় যে এটার মতলবটা কোন পর্যায়ে আছে। এই জন্য এই জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের অফিস এটা বাতিল করা। বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় ইস্যু আসে, শুধু ধর্মীয় ইস্যু আসলে হয়তো আমরা বলি যে ধর্মপ্রাণ মানুষের উচিত এটার বিরুদ্ধে কথা বলা। এটা স্রেফ শুধু ধর্মীয় ইস্যু না, এটা আমাদের সার্বভৌমত্বের ব্যাপার। ধর্ম নিয়ে যেমন যার তেমন মাথা কামানো, যেমন ধর্ম নিয়ে যারা তেমন একটা মাথা কামাইতে আগ্রহী না, কিন্তু দেশপ্রেমিক হিসেবে নিজেদেরকে দাবি করেন, এই লোকদেরও উচিত এটার বিরুদ্ধে কথা বলা। ধর্মীয় মূল্যবোধ যারা লালন করেন তাদেরও, দেশাত্মবোধ যাদের ভিতরে লালন করেন তাদের ভিতরেও, আমরা বলি আপনারা দেশাত্মবোধ, ধর্মীয় চেতনা সব একসাথে লালন করেন, কিন্তু এই ইস্যুতে সবার এক হওয়া উচিত যে এইটা কোনোভাবেই এই দেশে থাকতে দেওয়া যায় না, এটাকে, এই চুক্তিকে বাতিল করতেই হবে। এই চুক্তি বাতিল করার জন্য যদি যেই কোনো ধরনের ভূমিকা, যেই কোনো ধরনের আমাদের অবস্থান নিতে হয়, যেই কোনো ধরনের কঠোর অবস্থান নেওয়া, এটা আমাদের সকলের ইমানি দায়িত্ব, আমাদের এই দেশের নাগরিক হিসাবে আমাদের এই নাগরিক দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমাদের দেশ বিরোধী, ধর্ম বিরোধী এত বড় চক্রান্ত, সেই চক্রান্তকে নস্যাৎ করে দেওয়ার জন্য যেন আমরা সফল হইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা পূরণ করি, তারপরে